হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজ আমরা কোষে দেখি 1.1-এর 6-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর সমাধান কি হবে সেগুলো আলোচনা করব। তার আগে বলি, এবার আমরা কিভাবে অঙ্ক করলে আমরা সবথেকে বেস্ট রেজাল্ট পাব। দেখো, অঙ্ক যেগুলো রয়েছে, এই যে কোষে দেখি বা নিজে করি, এই অঙ্কগুলো ধরেই নেওয়া হচ্ছে যে তোমরা নিজেরা অঙ্কগুলো করবে, এইখানে দেখে দেখে নয় বা কারোর দেখে দেখে নয়। এবার অঙ্ক করতে করতে কি হয় না, অঙ্ক আমাদের আটকে যায়, কোনো অঙ্ক করতে পারি না। যখন তোমাদের অঙ্ক আটকে যাবে বা কোনো অঙ্ক করতে পারবে না, তখন কেবলমাত্র এখান থেকে প্রসেসটা দেখে নিয়ে অঙ্কটা করবে। তাহলে যখনই কোনো চ্যাপ্টার শুরু হবে, সেই চ্যাপ্টারের যে থিওরি পোর্শনটা, অর্থাৎ এই অঙ্কগুলোর কনসেপ্ট কি, অঙ্কগুলো কিভাবে করতে হয়, সেটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এরপর যে অঙ্কগুলো রয়েছে কোষে দেখি বা নিজে করি, সমস্ত অঙ্কগুলো, এই অঙ্কগুলোও কিন্তু প্রত্যেকটাই তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। কিন্তু আমি বলবো এই অঙ্কগুলো তোমরা এখান থেকে সব দেখে দেখে করবে না। তোমরা কি করবে, প্রথম যখন চ্যাপ্টারটা শুরু হবে সেই চ্যাপ্টারের প্রথম ভিডিওগুলো, অর্থাৎ ফার্স্ট ক্লাস যেটা, সেই ফার্স্ট ক্লাসের ভিডিওটা সম্পূর্ণ দেখলে অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটা পরিষ্কারভাবে বুঝতে পারলে এরপর তোমরা অঙ্কগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার যখন নিজে করতে করতে কোনো একটা অঙ্ক আটকে যাবে, তখন সেই ক্লাসটায় আসবে যেখানে এই অঙ্কটা করা হয়েছে। কিভাবে বুঝবে যে কোন ক্লাসে ওই পার্টিকুলার তোমার আটকে যাওয়ার অঙ্কটাই করা আছে? সেটা হচ্ছে তোমরা চ্যানেলটা খোলো, খুলে পরে ভিডিওতে যাও, যেখানে ভিডিওগুলো আছে সেখানে গিয়ে প্লেলিস্ট দেখতে পাবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। সেই প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে সেখানে তুমি যে থাম্বনেলগুলো দেখতে পারছো উপরে, সেখানে পরিষ্কার লেখা আছে যে আজকের ক্লাসে কোন অঙ্ক থেকে কোন অঙ্ক সমাধান দেখানো হয়েছে। সেই পার্টিকুলারলি যে থাম্বনেলে তোমার আটকে যাওয়া অঙ্কটা আছে সেখানে ক্লিক করলে, ক্লিক করার পর অঙ্কের ভিডিওর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে চলে যাবে। সেখানে দেখবে টাইমগুলো মেনশন করা আছে যে কোন সময়ে পার্টিকুলারলি কোন অঙ্কটা সমাধান করে দেখানো হয়েছে। সেই সময়টায় ক্লিক করলেই তুমি তোমার আটকে যাওয়া অঙ্কর সমাধানে পৌঁছে যাবে এবং এভাবে তোমরা এই অঙ্কগুলোর সমাধান পাবে। তো এটাই বলার ছিল প্রথমেই, সেটা বলে দিলাম। এবার আমরা 6-এর দাগের 1 থেকে যতগুলো অঙ্ক আছে, অর্থাৎ এখানে আমাদের 8টা অঙ্ক আছে, 8টা অঙ্ক আমি পরপর ডিসকাস করব। তোমার যদি এখান থেকে কোনো অঙ্ক আটকে থাকে, তাহলে তুমি ডেসক্রিপশনে গিয়ে সেই অঙ্কটাতে পার্টিকুলারলি ক্লিক করে দেখে নিতে পারো কীভাবে করতে হবে এবং খাতায় কলমে করে নিতে পারো। আর যদি দেখো যে এই চ্যাপ্টারের এই পার্টিকুলার পোর্শনটা 6-এর দাগের কোনো অঙ্ক তোমার আটকে নেই, তাহলে এই ভিডিওটা থেকে বেরিয়ে যাও, শুধু সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট ক্লাসে চলে যাও। তাহলে আমরা 6-এর দাগের যে 1-এর অঙ্কটা, এই অঙ্কটা দেখে নিই কী বলেছে। 6-এর অঙ্কগুলোয় বলা হচ্ছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তার 1-এর দাগের অঙ্ক, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে অঙ্কটার সমাধান কি হবে? এটা ধরে নিচ্ছি আমাদের সেই আয়তকার ক্ষেত্র, যে আয়তকার ক্ষেত্রের কথা এখানে বলা হচ্ছে। এটা হলো আমার আয়তকার ক্ষেত্র, যেটা হচ্ছে ABCD। যে কোনো আয়তকার ক্ষেত্রে দুটি কর্ণ থাকে। এখানে ABCD এর মধ্যে যদি আমি কোণাকুণি দুটো বিন্দুকে যোগ করি, তাহলে এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা কর্ণ। আবার A থেকে C কে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আরেকটা কর্ণ। আয়তকার ক্ষেত্রে দুটি কর্ণেরই দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে এই যে কর্ণটা, এই কর্ণের দৈর্ঘ্য বলা হয়েছে 15 মিটার। আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি।
মানে এই প্রস্থটা যত তার থেকে 3 মিটার বেশি হচ্ছে এই দৈর্ঘ্যটা। তাহলে আমরা এই অঙ্কটার যদি আমাদেরকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয়, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই প্রস্থের দৈর্ঘ্য x, যদি প্রস্থের দৈর্ঘ্য x মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য তার থেকে 3 মিটার বেশি, অর্থাৎ এটা লিখব আমরা x যুক্ত 3। তাহলে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এখানে লিখব ধরি প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য হবে x প্লাস 3 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। এবার দেখো এখানে কি পাবো। এখানে আমি সমীকরণ গঠন করার ক্ষেত্রে একটা ত্রিভুজ পাচ্ছি। সেই ত্রিভুজটা হচ্ছে এখানে ত্রিভুজ BCD থেকে পাই। BCD থেকে কি পাবো? BCD থেকে পাবো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যদি উপপাদ্য প্রয়োগ করি, তাহলে সেখান থেকে লিখতে পারবো যে লম্বের দৈর্ঘ্য মানে BC এর স্কয়ার প্লাস ভূমির দৈর্ঘ্য CD এর স্কয়ার সমান হবে অতিভুজের দৈর্ঘ্য BD তার স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখানে BC স্কয়ার অর্থাৎ লিখব x স্কয়ার, CD স্কয়ার অর্থাৎ লিখব x প্লাস 3 এর স্কয়ার সমান হবে BD অর্থাৎ 15 এর স্কয়ার। তাহলে প্রথমেরটা হয়ে গেল x স্কয়ার, দ্বিতীয়টা হয়ে গেল এটা a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3 এর স্কয়ার ইকুয়াল টু 15 এর স্কয়ার। और এখান থেকে পাবো x স্কয়ার প্লাস x স্কয়ার মানে 2x স্কয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 তিনে 9 আর 15 স্কয়ার সমান হয় 15 15 225। সেটা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 225, এটা সমান 0। তাহলে এটা আমার দাঁড়িয়ে যাবে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 225 থেকে 9 বাদ দিলে এটা হয়ে যাবে 216 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি প্রত্যেককে 2 দিয়ে ভাগ করে দিই, যেখানে এখানেও 2 আছে, এখানে 6 আছে, এখানেও সব জোড় সংখ্যা, তাহলে এখানে আমি প্রত্যেককে যদি 2 দিয়ে ভাগ করে দিই, এটা প্রথম রাশিটা হয়ে যাচ্ছে x স্কয়ার, দ্বিতীয় রাশিটা হয়ে যাবে 3x এবং তৃতীয় রাশিটা হয়ে যাবে 108, এটা ইকুয়াল টু 0। এটা তা এটা আমার উত্তর হলো যে আমার দ্বিঘাত সমীকরণটি হচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108। এবার দেখো এখানে তোমাদের মনে হতে পারে যে কোনো একটা অঙ্ক ভুল হয়েছে, এটা মনে হতে পারার একটাই কারণ, সেটা হচ্ছে যে এর উত্তর কিন্তু ফিক্সড নয়, মানে এর উত্তর কিন্তু দু রকম আসতে পারে। সেটা নির্ভর করছে যে তুমি x কাকে ধরছো। যদি তুমি দৈর্ঘ্যকে x ধরতে, তা যেহেতু বলা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 বেশি, তাই প্রস্থকে x ধরলে দৈর্ঘ্য পেয়েছি x প্লাস 3। কিন্তু যদি তুমি দৈর্ঘ্যকে আমরা x ধরে নিতাম, যদি আমরা দৈর্ঘ্যকে x ধরে নিতাম, তাহলে প্রস্থ হয়ে যেত ওর থেকে 3 কম, মানে x মাইনাস 3।
সেক্ষেত্রে প্রথম ইকুয়েশনটা হয়ে যেত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 225। তাহলে সেক্ষেত্রে এই রাশিটিতে মাইনাস সাইন আসতো, এই রাশিটিতে মাইনাস সাইন আসতো। ফলে পরিষ্কার বুঝতে পারছি যে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কোনটাকে এক্স ধরছি তার ওপর নির্ভর করবে আমার অঙ্কটা কত আসছে। এই জন্যে দেখবে যখন তোমরা এই বইয়ের শেষের দিকে কোনো একটা অঙ্ক করলেই চ্যাপ্টার থেকে বইয়ের শেষে উত্তর দেওয়া আছে, যদি উত্তরটা মেলাতে যাও তাহলে দেখবে যে উত্তরে একটা উত্তর দেওয়া আছে এবং তার পাশে লেখা আছে যে কাকে এক্স ধরা হয়েছে। ওই যাকে এক্স ধরা হয়েছে তুমিও যদি সেটাকেই এক্স ধরো তখন ওই উত্তরটার সাথে তোমার উত্তর মিলবে, আর যদি তুমি অন্য কোনো রাশিকে এক্স ধরো তাহলে কিন্তু তার উত্তরের সাথে তোমার উত্তরটা মিলবে না। তাই এটা দেখে নিও, যদি মনে হচ্ছে যে উত্তর মিলছে না তাহলে ওখানে যেটাকে এক্স ধরেছে সেটা ধরে অঙ্কটা করে নিও। তারপর দেখবে যদি উত্তর না মেলে তার মানে তুমি ভুল করছো, আর যদি উত্তর মিলে যায় তাহলে তুমি ঠিক করছো, অসুবিধার কিছু নেই। তাহলে এই হয়ে গেল আমার প্রথম অঙ্কের সমাধান। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি বেশি চিনি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। মানে সে আমার প্রতি কেজি চিনির কিছু একটা দাম আছে, সেই দামে আমরা 80 কেজি চিনি কিনলাম। এবার যদি চিনির দাম কম হতো, মানে কিগ্রা প্রতি যদি 1 টাকা করে চিনির দাম কম হতো, তাহলে আমি ওই টাকা দিয়েই আরও 4 কেজি বেশি চিনি কিনতাম। যেমন উদাহরণ হিসেবে বলছি, মনে করো আমার কাছে 100 টাকা আছে, সেই 100 টাকায় আমি 10টা কলম কিনেছি, মানে প্রত্যেকটা কলমের দাম 10 টাকা করে। এখন যদি প্রত্যেকটা কলমের দাম 10 টাকা না হয়ে 9 টাকা করে হতো, তাহলে দেখো আমি এক্ষেত্রে 9, 11, 99 মানে 11টা কলম কিনতে পারতাম 10টার জায়গায়। তা জিনিসের প্রতি কেজি দাম কম হলে ওই একই টাকাতে আমরা বেশি জিনিস পাবো। এখানে সেটা হচ্ছে 4 কেজি বেশি চিনি পাওয়া যাচ্ছে, চিনি বেশি পাচ্ছি 4 কেজি, যদি দাম 1 টাকা কম হতো প্রতি কেজিতে, তাহলে আমি এই অঙ্কটা শুরুতেই ধরে নিচ্ছি যে ধরা যাক 1 কেজি চিনির দাম, ধরা যাক 1 কেজি চিনির দাম x টাকা। তাহলে 1 কেজি চিনির দাম যদি x টাকা হয় তাহলে 80 টাকায় আমি কত কেজি চিনি পাবো? তাহলে x টাকায় পাই 1 কেজি চিনি, তা 80 টাকায় কত পাবো? তাহলে হচ্ছে আমার যে x টাকায় পাই 1 কেজি চিনি। তাহলে 1 টাকায় কত পাবে? 1/x কেজি চিনি। x টাকায় যদি 1 কেজি হয়, 10 টাকায় যদি 1 কেজি হয়, তাহলে 1 টাকায় হবে 1 10 কেজি। তাহলে ও 80 টাকায় পাচ্ছে 80/x কেজি চিনি। তার মানে সে 80 টাকা দিয়ে 80/x কেজি চিনি কিনেছে। তার টাকাটা 80 আর প্রতি কেজি দাম x, তাই সে 80/x কেজি চিনি পেয়েছে। এবার যদি মনে করো চিনির দাম x টাকা কেজি না হয়ে x - 1 হতো, মানে যদি প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে সেক্ষেত্রে সে কত চিনি পেত? তাহলে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হলে সে পেত কত?
80/x-1 কেজি চিনি। তাহলে এক্ষেত্রে সে পেত 80/x-1 কেজি চিনি, কিন্তু এই অঙ্কে বলা আছে সে আরও 4 কেজি চিনি বেশি পেত, অর্থাৎ আগে যা চিনি পাচ্ছিল 80/x, সেখান থেকে আরও 4 কেজি বেশি পেত। আর আমার হিসাব মতো আমি x ধরে পাচ্ছি 80/x-1, অর্থাৎ এই 80/x-1 এটা আসলে আগে যে চিনিটা পাচ্ছিল 80/x, তার থেকে আরও 4 কেজি বেশি। তাহলে এটাই হচ্ছে আমার এই অঙ্কের সমীকরণ। এবার এই সমীকরণটাকে আমাদেরকে একটা নির্দিষ্ট ax² + bx + c = 0 এই ফর্মে সাজিয়ে ফেলতে হবে, তাহলে আমরা আমাদের যে আনসারটা দরকার সেটা পেয়ে যাব। তো সাজিয়ে ফেলার জন্য উপরে বোর্ডটা মুছে ফেলতে হবে, ওপরের দিকটা। তো আমি ওপরের দিকটা মুছে ফেলছি। তাহলে দেখো আমাদের যে সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 80/x-1 সমান 80/x + 4। তাহলে এবার और দিয়ে লিখতে পারি 80/x-1 সমান হবে, এখানে x কে আমি লসাগু নিয়ে নিলাম, তাহলে x কেটে গিয়ে 1 হয়ে যাবে, তাহলে 80-কে 1 দিয়ে গুণ, প্লাস এখানে 4-এর নিচে 1 আছে, 1 দিয়ে x কে ভাগ করলে x পাবো, সে x কে 4 দিয়ে গুণ, মানে 4x। এবার কি করব? এবার আমরা করব বজ্র গুণন। যে বজ্র গুণন আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে যখন এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা আছে, তখন তাদেরকে এক লাইনে লেখার জন্য আমরা এটা করি, সেটা হচ্ছে বজ্র গুণন। তাহলে বজ্র গুণন করে কি পাবো? 80-কে x দিয়ে গুণ করলে পেয়ে যাব 80x, এটা সমান হয়ে যাবে। আচ্ছা আমি এটাকে বাঁ দিকে লিখি। আচ্ছা থাক, 80 × x 80x সমান হয়ে যাবে এদিকে x - 1 × 80 + 4x, 80x ইকুয়াল টু, এবার গুণ করব x × 80 মানে 80x, x × 4x মানে 4x², -1 × 80 -80, -1 × 4x -4x। এবার দেখো এই সাইডে 80x, এই সাইডে 80x কেটে যাবে, তাহলে আমার বাঁ সাইডটা হয়ে গেল 0 সমান 4x² -4x -80। তাহলে ডান সাইডটাকে বাঁ সাইডে আর বাঁ সাইডটাকে ডান সাইডে লিখে কি পাবো? 4x² -4x -80 = 0। প্রত্যেককে 4 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে হয়ে যাবে x² - x -20 = 0। তাহলে এটা হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণটা জানতে চাওয়া হয়েছে। বইয়ে যদি দেখো এর উত্তরটা তোমাদের মিলবে না, কারণ বইয়ে যদি দেখো তাহলে দেখবে সেখানে আমি ধরেছি যে প্রতি কেজি চিনির দাম x টাকা, কিন্তু বইয়ে ধরা হয়েছে যে ধরি তিনি x কেজি চিনি কিনেছেন। আমি যদি এটাকে সমাধান করি আমি x এর কত মান পাবো? ওই প্রত্যেক কেজি চিনির দাম যেটা সেটা পাবো। বইয়ের যে উত্তরটা আছে সেটার যদি সমাধান করি তাহলে সেটাকে সমাধান করলে কি পাবো? সেখানে মোট কত কেজি কিনেছে চিনি সেটা পাবো। তার জন্য এখানের সমীকরণ আর ওখানকার সমীকরণ আলাদা হবে। যদি তুমি সেম প্রসেস অ্যাপ্লাই করে প্রথমেই ধরে নাও যে তিনি x কেজি চিনি কিনেছেন,
তাহলে ওই উত্তরের সাথে এই উত্তরটা সম্পূর্ণভাবে মিলে যাবে, কোনো অসুবিধা নেই। তবে এটাও এখানে ঠিক উত্তর, তার কারণ এখানে আমি ধরেছি অন্য জিনিস। তো চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম মানে প্রবলেম নাম্বার 3। এই অঙ্কটিতে বলা হচ্ছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লেগে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। মানে ট্রেনটির প্রথমে একটা গতিবেগ আছে, সে গতিবেগটি যা খুশি হতে পারে, XYZ ধরতে পারি, আমি এক্সই ধরে নেব। এবার যদি ট্রেনের গতিবেগ বাড়ে, মানে ট্রেনটা যদি আরও তাড়াতাড়ি যায়, তাহলে কিন্তু সেই ট্রেনের প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় কম লাগবে। যেমন ধরো আমি মনে করো এক জায়গা থেকে অন্য জায়গা আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছি, তখন তাহলে আমার একটা সময় লাগবে। এবার যদি ওই রাস্তাটায় আমি দৌড়ে যাই, তা দৌড়ে গেলে কি হবে, সময় কম লাগবে। তো এখানে ওই ট্রেনটার গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টায় বাড়িয়ে দিলে ওর 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে এখান থেকে আমাকে এর সমীকরণ গঠন করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে এখানে ট্রেনটির শুরুতে গতিবেগ, মানে যে গতিবেগটা অ্যাকচুয়াল বটে, সেটা আমি x ধরছি, আর কি হলে কি হতো সেটা পরে আসছি। তাহলে ধরে নিচ্ছি যে মনে করি বা মনে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ ট্রেনটি প্রতি ঘন্টায় x কিলোমিটার যায়। দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। তাহলে x কিলোমিটার যায় 1 ঘন্টায়, x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যাবে 1/x ঘন্টায়। 300 কিলোমিটার রাস্তা, তাহলে 300 কিলোমিটার যায় 300/x ঘন্টায়। মানে যখন তার গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, তখন তার একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে 300/x ঘন্টা সময় লেগেছে। যেমন গতিবেগ যদি 100 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে 300/100 মানে 3 ঘন্টা লাগবে। 100 3 ঘন্টা। এবার তাহলে এটা হচ্ছে আমার লেগেছে। এবার দ্বিতীয় কন্ডিশন, ট্রেনটির গতিবেগ ঘন্টায় যদি 5 কিলোমিটার বেশি হতো, মানে যদি ট্রেনটার গতিবেগ প্রতি ঘন্টায় x + 5 কিলোমিটার হতো, কিমি পার ঘন্টা, এটা যদি হতো তাহলে তার সময় লাগতো তখন কত না, সময় 2 ঘন্টা কম লাগতো। মানে এখন যে সময়টা লেগেছে তার থেকে সময় 2 ঘন্টা কম লাগতো। তাহলে সমীকরণটা গঠন করলে কি হবে এখানে, তাহলে যদি ট্রেনটার গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হতো, তাহলে যে সময়টা লাগতো সেই সময়টা লাগতো 300/x + 5, এই সময়টা লাগতো। মানে তার গতিবেগটা x থেকে x + 5 হয়ে গেছে। সেই সময়টা বলা হচ্ছে এখন যে সময় তার থেকে 2 ঘন্টা কম। তাহলে এটা সমান হবে এখন যে সময়টা লাগে, মানে 300/x, তার থেকে 2 ঘন্টা কম। এটাই হয়ে গেল আমার এখানে সমীকরণ। এই সমীকরণটা দেখো একদম আগের অঙ্কটা সমীকরণের মতোই। এবার আমাকে লসাগু নিতে হবে, তারা বজ্র গুণন করে সমাধান করতে হবে। তো সেটা করে ফেলি। আমি ওপরের পোর্শনটা মুছে দিচ্ছি, অঙ্কটার তো আর এখানে প্রয়োজন নেই। তো এটা আমি মুছে দিলাম। এটা মুছে আমরা কেবলমাত্র সমাধানটা করতে হবে। সমাধানটুকু মানে সিম্পলিফাই করতে হবে
এটা হয়ে গেল তাহলে और 300 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু হয়ে যাবে, এখানে আমি এক্স যদি লসাগু নিয়ে নিই তাহলে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এখানে যা আছে এখানে তাই বসে যাবে 300। দ্বিতীয় রাশিতে এর নিচে কিছু নেই, এর নিচে এক্স আছে, তো এখানে নিচে যেটা থাকে 1, সেই 1 দিয়ে এক্সকে ভাগ করে ভাগফলটাকে এটা দিয়ে গুণ করতে হবে, মানে এটা হয়ে যাবে 2x। তাহলে এটাও হয়ে গেল। এবার আমি সিম্পলি এটাকে বজ্র গুণন করব। বজ্র গুণন এর হরকে এর লব দিয়ে গুণ করা যাক, x প্লাস 5 সমান হয়ে যাবে 300 মাইনাস 2x, আর ডান দিকটা হয়ে যাবে 300 গুণিত x। এবার এখানে বা দিকেরটায় গুণ করি, 300কে x দিয়ে গুণ করলে 300x, xকে মাইনাস 2x দিয়ে গুণ করলে মাইনাস 2x এর স্কোয়ার, 300কে 5 দিয়ে গুণ করলে 5 3 1500, 5কে মাইনাস 2x দিয়ে গুণ করলে মাইনাস 10x ইকুয়াল টু 300x। বা সাইডে 300x, ডান সাইডে 300x কেটে যাবে। তাহলে এবার পড়ে থাকলো আমার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 10x প্লাস 1500 ইকুয়াল টু 0। আমি কি করতে পারি, প্রত্যেকের সাইনগুলো চেঞ্জ করে দিতে পারি, মানে প্রত্যেককে -1 দিয়ে যদি গুণ করে দিই এটা হয়ে যাবে 2x স্কোয়ার, এটা হয়ে যাবে 10x, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস 1500 ইকুয়াল টু 0। 2 দিয়ে সবাইকে ভাগ করে দিলে পেয়ে যাব x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এটাই হলো আমার এই অঙ্কটার দ্বিঘাত সমীকরণ। কোশ্চেন নাম্বার 4, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি কিনেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। মানে আমি একটা ঘড়ি কিনলাম, সেই ঘড়িটা 336 টাকায় বিক্রি করলাম, এখানে আমার কিছু লাভ হলো। আমাকে শতকরা লাভ বের করতে হবে, এবং সেই শতকরা লাভ যত হয়েছে সেটাই হচ্ছে আমি যত টাকায় ঘড়িটা কিনেছি সেটাই হচ্ছে তার শতকরা লাভ। মানে যদি আমি মনে করো কোনো একটা ঘড়ি 10 টাকায় কিনেছি তাহলে আমার শতকরা লাভ হবে 10%। কোনো ঘড়ি যদি আমি 500 টাকায় কিনি তাহলে শতকরা লাভ হচ্ছে 500 টাকা। তাহলে এখানে এই ঘড়িটাকে আমরা এখানে অঙ্কটাকে সাজাবো কিভাবে? তাহলে দেখো, প্রথমেই ধরে নিই যে তিনি ঘড়িটি x টাকায় কিনেছিলেন। তিনি ঘড়িটি x টাকায় কিনেছিলেন। তাহলে ঘড়ির ক্রয় মূল্য এখানে x টাকা আর বিক্রি করেছে 336 টাকায়। তাহলে লাভ কত হয়েছে? তাহলে বিক্রেতার লাভ হলো 336 মাইনাস x টাকা। আমি যদি কোনো জিনিস 100 টাকায় কিনে 200 টাকায় বিক্রি করি তাহলে 200 বিক্রয় মূল্য মাইনাস 100 ক্রয় মূল্য, বাকিটা আমার লাভ। আমি জিনিস 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছি, তো 2 টাকা লাভ হলো। মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে বিক্রি করলাম যে দামে, সেখান থেকে কিনেছিলাম যে দামে বিক্রি করলে বাকি টাকাটা হয়ে গেল আমার লাভ। তাহলে এখানে লাভ হচ্ছে 336 মাইনাস x টাকা।
এবার আমাকে শতকরা লাভ বের করতে হবে। শতকরা লাভ বলতে কি বোঝায়? শতকরা লাভ বলতে বোঝায় যে যদি ক্রয় মূল্য 100 টাকা হতো তাহলে বিক্রয় মূল্য কত এবং সেখান থেকে লাভ কত। তো ধরে নাও যদি মনে করো আমি কোনো একটা জিনিস 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলাম, কোনো জিনিস 5 টাকায় কিনলাম এবং 6 টাকায় বিক্রি করলাম, মানে আমার ক্রয় মূল্য যখন 5 টাকা তখন বিক্রয় মূল্য 6 টাকা, মানে লাভ করলাম কত আমি 1 টাকা। তাহলে ক্রয় মূল্য 5 টাকা হলে লাভ হচ্ছে 1 টাকা। তা ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, ক্রয় মূল্য 100 টাকা হলে মানে 5 টাকার 20 গুণ 100 টাকা, তো লাভটাও 1 টাকার 20 গুণ হতো। তা সেখানে বলবো যে 100 টাকায় ক্রয় মূল্য হলে লাভ হয় 20 টাকা। তার মানে হলো যে আমার এখানে শতকরা লাভ মানে 100 টাকায় কত লাভ হচ্ছে, সেটা হচ্ছে 20 টাকা। তাহলে এখানে আমার ক্রয় মূল্য যখন 100 টাকা এক্স টাকা, মানে এক্স টাকায় লাভ হয় 336 মাইনাস এক্স টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 336 মাইনাস এক্স বাই এক্স টাকা। তাহলে 100 টাকায় লাভ কত হচ্ছে এটাই আমাকে জানতে হবে, সেটা হবে 336 মাইনাস এক্স বাই এক্স গণিত 100 টাকা। তাহলে এটাই আমার শতকরা লাভ। তাহলে আমার শতকরা লাভ কত হচ্ছে, সেটা হচ্ছে 336 মাইনাস এক্স বাই এক্স গণিত 100। আর এটা ইকুয়াল টু কী বলেছে, তিনি যত টাকায় ঘড়িটি কিনেছিলেন শতকরা লাভ তত হলো, মানে এক্স টাকায় ঘড়িটা কিনেছেন শতকরা লাভও এক্স, অর্থাৎ এটা এক্সের সাথে সমান। তো এই হয়ে গেল আমার এখানে সমীকরণ। এই সমীকরণটাকে এবার আমাকে দ্বিঘাত সমীকরণে সাজাতে হবে। সেটার জন্য আমার বোর্ডে যেহেতু জায়গা নেই, আমি ওপরের অংশটা এখানে মুছে ফেলছি। আশা করি তোমরা নোট করে নিয়েছো। নোট না করে থাকলে পজ করে এটা নোট করে নাও, তারপর বাকিটা দেখো। এবার তো বাকি অঙ্কটা নিজেই পারবে। অর লিখতে পারি 336 মাইনাস এক্স, উপরে এটা 100 গুণ হয়ে যাবে, নিচে এখানে এক্সটা থেকে যাবে, সমান হচ্ছে এক্স। বজ্র গুণন করে দিই। বজ্র গুণন মানে ডান দিকের এক্সটার নিচে আমি 1 আছে এটা ধরে নিতে পারি। তাহলে 1কে এটা দিয়ে গুণ করলে, তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে পাবো এক্সের স্কোয়ার, আর 1কে এটা দিয়ে গুণ করলে পাবো 100 ইন্টু 336 মাইনাস এক্স, মানে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার সমান 336 100 দিয়ে গুণ করলাম মাইনাস 100 এক্স, তাহলে পেয়ে গেলাম এক্স স্কোয়ার। 100 এক্সটা ডান দিকে গেলে প্লাস 100 এক্স হয়ে গেল, 336টা এদিকে এলে এটা দিকে চলে এলো। এটা হয়ে গেল আমার এখানে যে সমীকরণটা জানতে চাওয়া হচ্ছে সেই সমীকরণটা। এবার 5এর অঙ্ক, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। এই অঙ্কটা হচ্ছে নদীর সংক্রান্ত অঙ্ক, স্রোত এবং নৌকার মাঝি, মানে নৌকা এবং স্রোতের অঙ্ক। কী রকম অঙ্কগুলো হয়, এটা মনে করো একটা নদী। তা নদী মানে এখানে জল আছে এবং জলের প্রবাহ আছে। জলের প্রবাহ এই দিকে, যে বেগে জল যাচ্ছে, জলটা যে বেগে ফ্লো হচ্ছে
সেটাকে বলা হয় স্রোতের বেগ, যেটা এখানে দেওয়া আছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে স্রোতের বেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা। এটা বলতে বোঝায় যে যদি আমি একটা নৌকাকে এখানে জাস্ট রেখে দিই, যদি একটা নৌকাকে আমি এখানে শুধু নামিয়ে রেখে দিই, তাহলে ও প্রতি ঘন্টায় 2 কিলোমিটার করে নিজে নিজেই যাবে, স্রোতের ওকে টেনে নিয়ে যাবে। নদীতে কোনো কিছুকে ছেড়ে দিলে সেটা যেমন এগিয়ে যায় সামনের দিকে, এই নৌকাটাকেও এগিয়ে ও 1 ঘন্টায় 2 কিলোমিটার নিয়ে চলে যাবে। তাহলে যদি এই নৌকাটাকে আমি এখানে ছেড়ে দিই, ও নিজে নিজেই 2 কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে থাকবে। এবার দেখো এখানে বলেছে যে রতন মাঝি স্রোতের অনুকূলে। এই স্রোতের অনুকূল মানে কি? স্রোতের অনুকূল মানে যেদিকে নৌকার যেদিকে স্রোতের বেগ আছে সেদিকেই যাওয়া, যেদিকে জলের প্রবাহ আছে, যেদিকে জল বইছে, আমি যদি সেই দিকেই যাই তাহলে সেটাকে অনুকূল বলা হয়, মানে যেতে আমি তাড়াতাড়ি পারবো। আর যখন আমাকে ফিরে আসতে হবে, তাহলে এখান থেকে যদি আমি শুরু করে এই পর্যন্ত যাই, এই রাস্তাটা যদি আমি ধরে নিই 21 কিমি, তাহলে বলেছে যে রতন মাঝির এখান থেকে এই পর্যন্ত যেতে, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেতে, তারপর আবার ফিরে আসতে টোটাল 10 ঘন্টা সময় লেগেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে রতন মাঝি যখন যাবে তখন তাকে এই স্রোতের বেগটা সাহায্য করবে, মানে তার যে নিজের গতিবেগ তার সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে, ফলে তার কম সময় লাগবে বেশি বেগে গেলে। এরপর যখন সে আবার উল্টো দিকে ফেরত আসবে তখন তাকে স্রোতের উল্টো দিকে আসতে হবে, তখন কিন্তু ওর বেগ 2 কিলোমিটার কমে যাবে, ফলে তার বেশি সময় লাগবে। এবার এই দুটো সময়কে যোগ করলে সেটা হবে 10 ঘন্টা। সেই মতো আমাকে সমীকরণটাকে সাজাতে হবে। তো ধরে নিচ্ছি যে এই নৌকাটার স্থির জলে বেগ, মানে যদি কোনো স্রোত না থাকে তাহলে এই নৌকাটার বেগ হচ্ছে x। এবার যদি স্রোত থাকে, স্রোতের দিকে গেলে x এর সাথে 2 যোগ হয়ে যাবে তার বেগটা। যদি স্রোতের বিপরীতে আসে তখন তার x এর থেকে 2 বিয়োগ হয়ে যাবে। তাহলে যদি আমরা ধরে নিই যে ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূল মানে স্রোতের দিকে যাচ্ছে, তখন নৌকার বেগ বেড়ে যাবে x + 2 কিমি পার ঘন্টা। তাহলে আর স্রোতের প্রতিকূলে মানে ফিরে আসার সময় নৌকার বেগ হবে x - 2 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা কমে যাবে, কারণ তাকে বিপরীত দিকে আসতে হচ্ছে, স্রোত ওকে বাধা দেবে। তাহলে এবার ধরে নিই যদি যে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে, তা মোট রাস্তা কত? মোট রাস্তা হচ্ছে 21 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে সে স্রোতের অনুকূলে কত সময় লাগছে? অতএব শর্তানুসারে আমি লিখতে পারি স্রোতের অনুকূলে যাবার সময় প্লাস
ফিরে আসার সময় এই দুটোকে যোগ করলে আমার হবে 10 ঘন্টা। তাহলে যাওয়ার সময় কত সময় লাগবে? সময় সমান দূরত্ব বাই গতিবেগ, মানে দূরত্বকে যদি আমি বেগ দিয়ে ভাগ করে দিই তাহলে সময় পাই। তাই যাবার সময় হবে 21/x+2, ফিরে আসার সময় লাগবে 21/x-2, এই দুটোকে যোগ করলে পাবো 10। এটা হয়ে গেল আমার এখানে সমীকরণ। এবার এই সমীকরণটাকে আমি যদি সাজিয়ে ফেলি তাহলে আমি আমার দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাব। প্রতিবারের মতোই সাজানোর জন্য আমাকে উপরের অংশটা মুছে ফেলতে হবে। তো আমি উপরের অংশটা মুছে ফেলি। এবার যেটা এখানে পেয়েছি সেটাকে আমি এখানে লিখে ফেলব। তাহলে অতএব আমি পাচ্ছি এখানে 21 দুটোতেই আছে, আমি 21টা কমন নিয়ে নিচ্ছি। 21টা কমন নিয়ে নিলে পড়ে থাকলো 1/x+2 + 1/x-2 = 10 और 21। এখানে x+2 গণিত x-2 এটা নিয়ে নিলাম আমার লসাগু। তাহলে যদি এখানে x+2 আর এখানে x-2 থাকে তো x+2 কেটে যাবে, পড়ে থাকলো x-2, তাকে 1-এর সাথে গুণ করলে এটা হয়ে গেল x-2 প্লাস x-2 কেটে যাবে, পড়ে থাকলো x+2, তাকে 1 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল x+2 = 10 और হয়ে গেল 21 -2 + 2 কেটে ওপরেরটা 2x, নিচেরটা a + b × a - b মানে a স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার মানে 4 = 10। তাহলে হয়ে যাবে 21-এর সাথে 2 গুণ করলে এটা হয়ে গেল 42x, নিচেরটা হয়ে গেল x স্কোয়ার মাইনাস 4 = 10/1। বজ্র গুণন করলে পাবো 10 × x স্কোয়ার মাইনাস 4 = 42x × 1। তাহলে হয়ে গেল 10x এর স্কোয়ার মাইনাস 40 সমান 42x और 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 সমান 0। এবার যদি 2 দিয়ে ভাগ করে দিই এটা হয়ে যাবে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান 0। এটাই হলো এখানে আমার দ্বিঘাত সমীকরণ। 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 = 0। দেখে নাও, নোট করে নাও, পজ করে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আমাদের বাড়ির বাগানটি পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 2-3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এই অঙ্কটাকে আমাকে সমীকরণে সাজাতে হবে। তাহলে যার কম সময় লাগছে তাকে আমরা ধরে নিচ্ছি যে তার x ঘন্টা সময় লাগে। তাহলে ধরি মহিম একা কাজটি, ধরি মহিম একা কাজটি x ঘন্টায় শেষ করতে পারে। তাহলে মজিদ
একা কাজটি এক্স প্লাস 3 3 ঘন্টা বেশি সময় নেয়, ঘন্টায় শেষ করতে পারে। তাহলে মহিম একা কাজটি এক্স ঘন্টায় শেষ করতে পারে, মজিদ একা কাজটি এক্স প্লাস 3 ঘন্টায় শেষ করতে পারে। এবার তারা দুজনেই একসাথে লেগে পড়েছে এবং যখন দুজনে একসাথে লেগে পড়ছে তখন তাদের কাজটা করতে সময় লাগছে 2 ঘন্টা। তাহলে এবার দেখে নিই যে ওরা একা একা কাজটা কতটা করতে পারবে। তাহলে কাজটির মোট অংশ যদি বলি, অংশ হিসেবে দেখলে কাজটার মোট অংশ হচ্ছে 1 অংশ। এবার দেখব যে মহিম আর মজিদ একা একা করলে ওরা 1 ঘন্টায় কতটা করতে পারে। তাহলে যখন মহিম একা কাজটা করছে এক্স ঘন্টায় শেষ করতে পারছে, মানে সম্পূর্ণ কাজটা করছে এক্স ঘন্টায়, তাহলে এক্স ঘন্টায় মহিম এক্স ঘন্টায় কাজ করে 1 অংশ, মহিম 1 ঘন্টায় কাজ করে 1/x অংশ, তাহলে মহিম 2 ঘন্টায় কাজ করে 2/x অংশ। এটা মহিমের হলো। তেমনি মজিদ x প্লাস 3 ঘন্টায় করে 1 অংশ, মজিদ 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ, মজিদ 2 ঘন্টায় করে 2/x প্লাস 3 অংশ। তাহলে কি দেখতে পেলাম, মহিম 2 ঘন্টায় করছে এত অংশ এবং মজিদ 2 ঘন্টায় করছে এত অংশ। তাহলে যদি দুজন মিলে কাজটা শেষ করে ফেলেছে এই 2 ঘন্টায়, তার মানে এই অংশটাকে এই অংশ দিয়ে যোগ করলে সেটা হবে সম্পূর্ণ কাজ, মানে 1 অংশ। তার মানে আমার সমীকরণটা দাঁড়িয়ে গেল, অতএব 2/x প্লাস 2/x প্লাস 3 ইকুয়াল টু 1। 2/x প্লাস 2/x প্লাস 3 ইকুয়াল টু 1। তাহলে এটাকে সমাধান যদি আমি করি, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে নিয়ে আসতে চাইলে আমাকে আবার এটার ক্যালকুলেশন পার্টটা করতে হবে। আর সেই ক্যালকুলেশন পার্টটা হচ্ছে 2 আমি কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে 1/x প্লাস 1/x প্লাস 3, সেটা ইকুয়াল টু হচ্ছে 1। और 2 এখানে আমি x ইন্টু এক্স প্লাস 3 লসাগু নিলাম। তাহলে এখানে প্রথমেরটায় x আছে, এখানে x আছে, তাহলে এখানে হয়ে যাবে x প্লাস 3, আর এখানে x প্লাস 3 এখানে হয়ে যাবে x, এটা হলো 1। और x प्लस x 2x प्लस 3 बाई x इंटू x स्क्वायर प्लस 3x, এর সাথে 2 মাল্টিপ্লাই আছে, 2 ইকুয়াল টু 1। এবারে 2টা লবের সাথে গুণ হয়ে গেলে 2 দুগুণে 4x প্লাস 2 3 6 সমান হয়ে যাবে ডান দিকে x স্কোয়ার প্লাস 3x, মানে হয়ে গেল আমার, আমি সমস্ত রাশিকে ডান দিকে নিয়ে চলে যাই, বাঁ দিকটা 0 লিখে দেবো। তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার 4x প্লাস 3x, 4xটা ডান দিকে গেলে মাইনাস 4x, 6টা ডান দিকে গেলে -6, और হয়ে যাবে, আমি এবারে
ডান দিকটাকে বাঁ দিকে লিখব, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 0। এটাই হলো এখানে আমার যে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছে সেই সমীকরণটা। ঝটপট লিখে ফেলো, আমি নেক্সট অঙ্কটা স্টার্ট করব। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয়, এটা দশক স্থানীয় সংখ্যা থেকে অঙ্ক থেকে 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি অপেক্ষা 12 কম। এখানে দেখো আমি অঙ্ক আর সংখ্যা এই দুটো জিনিসের পার্থক্য কি জানা আছে? অঙ্ক এবং সংখ্যার পার্থক্য যেমন দেখো 26, 142, 3, এই যে সংখ্যা, এগুলো হচ্ছে একটা সংখ্যা। এটা একটা 2 অঙ্কের সংখ্যা, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। এখানে 3 অঙ্কের সংখ্যা, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। এটা হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। এখানে সব থেকে ডান দিকেরটাকে বলা হয় একক, 2 নাম্বারটা হচ্ছে দশক, আর 3 নাম্বারটা হচ্ছে শতক। এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক। এখানে দেখো এককের ঘরে মনে করো 5 আছে, দশকের ঘরে মনে করো 3 আছে, আর শতকের ঘরে 2 আছে। তা সংখ্যাটা কত হবে? সংখ্যাটা বের করার নিয়ম আমরা তো পরপর 2, 3, 5 বসিয়ে দিই, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রসেস নয়। অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে যে শতকের ঘরের অঙ্ককে 100 দিয়ে গুণ করব, সেটা হয়ে গেল। দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করব, সেটা বসিয়ে দিলাম। এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করলাম, সেটা বসিয়ে দিলাম। এরপর এটাকে যোগ করলে কত পাবো? 5, 3, 2। এটাই হলো আমার সংখ্যাটা। এইভাবে সংখ্যা বের করতে হয়। এককের ঘর, দশকের ঘর, শতকের ঘরকে এককের ঘরকে 1 দিয়ে গুণ, দশকের ঘরকে 10 দিয়ে গুণ, শতকের ঘরকে 100 দিয়ে গুণ, হাজারের ঘরে থাকলে 1000 দিয়ে গুণ, এইভাবে চলতে থাকবে। তাহলে এবার এই অঙ্কটা আমরা করতে পারবো। এখানে কি বলা হয়েছে? এখানে আমার বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। তাহলে এটা ধরে নিচ্ছি আমি এককের ঘর এবং এটা ধরে নিচ্ছি আমি দশকের ঘর। তা একক স্থানীয় অঙ্ক যেটা, সেটা দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। তা ধরে নিচ্ছি দশকের অঙ্কটা হচ্ছে x, তার মানে এককের অঙ্কটা হবে x + 6। এবার তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা কি বললাম যে দশকের ঘরের অঙ্কটাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10x হলো, প্লাস এককের অঙ্কটাকে 1 দিয়ে গুণ করতে হবে, এটা x + 6 হয়ে গেল, এবং এটা হয়ে গেল আমার সংখ্যা। এটাই হচ্ছে আমার সেই সংখ্যা, যেখানে দশকের ঘরকে 10 দিয়ে গুণ করতে হবে। মানে যেমন এককের ঘরে যদি 2 থাকে, দশকের ঘরে 3 থাকে, সংখ্যাটা হয়ে যায় 32। তার মানে এককের ঘরে x + 6 আছে, দশকের ঘরে x আছে, তখন x আর x + 6 পাশাপাশি বসে যাবে না? কারণ এটা পাশাপাশি লেখা মানে x গণিত x + 6 বোঝায়, কিন্তু এখানে তো 3 গণিত 2 বোঝাচ্ছে না। তার জন্য আমাকে 10x + x + 6 এটা লিখতে হবে। এটা হলো আমার সংখ্যাটা। বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি অপেক্ষা 12 কম। তাহলে এই সংখ্যাটা কত হচ্ছে দেখে নিই। সংখ্যাটা হচ্ছে 10x + x, 11x + 6। এটা হলো আমার সংখ্যাটা। এবার অঙ্কদ্বয়ের গুণফল,
3 হচ্ছে দশকের অঙ্ক, 2 হচ্ছে এককের অঙ্ক, অঙ্কদ্বয়ের গুণফল হবে 3 দুগুণে 6। তাহলে এখানে x হচ্ছে দশকের অঙ্ক, x প্লাস 6 এককের অঙ্ক, এখানে অঙ্কদ্বয়ের গুণফল হবে x ইন্টু এক্স প্লাস 6। আর এটা বলেছে সংখ্যাটা থেকে, এই যে আমার সংখ্যাটা এখান থেকে 12 কম, তাহলে এটা হয়ে যাবে আমার অর লিখতে পারি x ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 6x সমান 11x, 6 মাইনাস 12 মাইনাস 6, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার, 11x বাদ দিকে এলে প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0, और হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটাই হলো আমার এখানে অঙ্কটা, এটা হলো আমার নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে এখানে খেলার মাঠটা হচ্ছে এরকম, যেখানে এইখান থেকে এতটা, এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে 45 মিটার, আবার এইখান থেকে এতটা, এটা হচ্ছে 40 মিটার। এবার এর চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, তবে সমান চওড়া আমি একটা রাস্তা ধরে নিচ্ছি, ধরে নিলাম এটা হচ্ছে সেই রাস্তাটা, চারিদিকে এখান থেকে সব জগিং করতে পারে, হেঁটে হেঁটে যেতে পারে, এই রাস্তা দিয়ে সবাই মর্নিং ওয়াক করবে, এটা হচ্ছে মর্নিং ওয়াক করার রাস্তা। এই রাস্তাটা কতটা আছে দেখে নেব একবার। তবে এই রাস্তাটা আমি এইভাবে ছবি এঁকে নিচ্ছি, এরকম মার্ক করে দিলাম। এই রাস্তার চওড়া কত? চওড়া বলতে এই চওড়াটা, রাস্তাটার এই চওড়াটা, এই চওড়াটা, এই চওড়াটা, এই চওড়াটা আমি এক্স ধরে নিচ্ছি, যে ধরি রাস্তাটা এক্স পরিমাণ চওড়া, এখান থেকে এতটা এটা এক্স, এখান থেকে এতটা এটা এক্স, এখান থেকে এটা এক্স। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে। এই ক্ষেত্রফল বের করার জন্যই আমি এখানে এই দাগটা, এই দাগটা, এই দাগটা আর এই দাগটা দিয়েছি। এতে করে কি হচ্ছে, আমি প্রথমে এর ক্ষেত্রফল বের করব। এই যে অংশটা আমি মার্ক করে দিলাম, এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল কত হবে? এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটার দৈর্ঘ্য কত দেখে নিই। এই অংশটার দৈর্ঘ্য হবে, প্রথমে এখান থেকে এতটা ছিল 40, তার সাথে এটা x যোগ হলো আর এই দিকে এটা x যোগ হলো, মানে 40 প্লাস 2x, 40 প্লাস 2x, এটা হয়ে গেল দৈর্ঘ্যটা। প্রস্থটা তো x আছে, প্রস্থ দিয়ে গুণ করে দিলাম, এটা এই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল। তেমনি এই দিকের রাস্তার ক্ষেত্রফল একই হবে, এটা যা বেরিয়েছে ওটাও তাই বেরোবে, মানে এটাকে আমি আরেকটা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দুটো রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবারে পড়ে থাকলো এই মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 40, 40ই আছে, আর প্রস্থ x, মানে 40 ইন্টু এক্স, আর যদি এটার সাথে এটাকেও যোগ করে নিই আমি, তাহলে হয়ে যাবে ইন্টু 2। তাহলে সমস্ত রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল, এটা ইকুয়াল টু হচ্ছে
450। তাহলে আমার দাঁড়িয়ে গেল 2x ইন্টু 2x প্লাস 40 প্লাস 80x ইকুয়াল টু 450। আর এটা হলো 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 20 40 দুগুণে 80x প্লাস 80x সমান 450। और হয়ে গেল 4x স্কোয়ার প্লাস 160x সমান 450। এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ তো হবে না, 2 দিয়ে ভাগ করি, 2x স্কোয়ার প্লাস 80x মাইনাস 450কে 2 দিয়ে ভাগ করলে 225 ইকুয়াল টু 0। প্লাস সাইনটা বাঁ দিকে মাইনাস সাইন হয়ে গেল। তাহলে আমার হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো একটু ভুল হয়েছে, এটা 45 ছিল, এটা 45 আছে, তাহলে এটা হবে 45 প্লাস 2x, তো এটা 45 হয়ে যাবে। এটা হয়ে যাবে 45 দুগুণে 90x, 9 8 170, তাহলে এটা হয়ে যাবে 85। এটা 2x স্কোয়ার প্লাস 85x, এটা মাইনাস 225 ইকুয়াল টু 0। এটা হলো আমার সমাধান। এটা আমি 45টাকে 40 করে ফেলেছিলাম, এটা 45 হবে। ব্যাস, তো এই হয়ে গেল আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম পার্ট। এরপর আমাদের আসবে দ্বিতীয় পার্ট, যেখানে আমরা দ্বিঘাত যে সমীকরণগুলো গঠন করলাম, এগুলো শুধু সমীকরণ গঠন করেছি, এক্সের মান কিন্তু বের করিনি। এক্সের মান কীভাবে বের করতে হয় এগুলো আমরা ডিসকাস করব আমাদের পরের ক্লাসে।